লম্বা লম্বা পা ফেলে আদ্রিত তার রক্তাক্ত হাতে মাহেরিসার বাম হাত চেপে ধরল। তার ধরার ধরন প্রখর, মনে জি হচ্ছে ভাই। এই বুঝি মারিসার হাতখানা তার পুরোটাই আদু একই ভাইয়ের জায়গায় হাতের চাপে ব্যথা, ভেঙে বলে না চূর্ণ আপু বিচূর্ণ আদ্রিতা, হবে। দেখ। ব্যথায় মাহেরিসা শব্দ করে কেঁদে উঠল। আদ্রিতের রাগ তরতর করে বেড়ে গেল তৎক্ষণাৎ। হিসিয়ে বলল, তোর কি ধারণা তোর কান্না দেখে আমার বাপ মা আমায় প্রত্যেকবার বিদেশে পাঠানোর প্রস্তুতি নেবে? হুম? আদু ভাইয়া। শারাপ। আর একবার যদি আদু ভাই ডেকেছিস তো এক থাপ্পড়ে সারা জীবনের জন্য তোর জবান বন্ধ করে দেব। চিনিস আমায়? আদ্রিতের ধমকে মাহেরিসা ঠোঁট উল্টে কেঁদে দিল। আদ্রিত নিজের কপাল চেপে ধরল। এই চুপ চুপ। তুই কি এখনো ছোট? খবরদার যদি এখনো তুই ছোট সাজার চেষ্টা করেছিস তোকে আজ আস্ত রাখবো না। মাহেরিসার কান্না থামলো, কিন্তু ঠোঁট তার উল্টেই রইল। সে কান্না করছে, তবে একেবারে আদ্রিতের ধমকে নিঃশব্দে। আদ্রিত কয়েক সেকেন্ড মাহেরিসার বৃষ্টি ভেজা অশ্রুসিক্ত মুখশ্রী ভেজা শরীর দেখে চোখ বন্ধ করে নিল। ঠোঁট উল্টাবি না মারু। অঘটন ঘটে যাবে কিন্তু, খবরদার। তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না মোটেও। মাহেরিসা সে হুঁশিয়ারে কান দিল না। গাড়িতে বস। মাহেরিসা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বসবো না। বসতে বলেছি কিন্তু তোকে মারু। আমার ধৈর্যের পরীক্ষা নিস না মোটেও, ফল ভালো হবে না। যাবো না আদু ভাইয়া। চুপ গাধা। আদ্রিত তার হাত চেপে ধরে জোর করে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিল। আদু ভাইয়া। বলতে নিয়েও মাহেরিসা নিজের হাতের সাহায্যে ঠোঁট চেপে ধরল। কি আশ্চর্য, সে চেয়েও কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কই, সে তো এতটা ভঙ্গুর হৃদয়ের নয়। তবে কেন তার এতদিনের গড়ে তোলা সংযম আদ্রিতের সামনে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে নিমিষে। শত চেষ্টা সাধ্য করেও সে পারছে না তার ভেতরকার সত্তা লুকিয়ে রাখতে। স্বভাব এমন একটি অদৃশ্য হাতিয়ার, যা মানুষ একবার নিজের মাঝে ধারণ করে নিলে তা বদলানো বড্ড কঠিন। যেমন চোরের স্বভাব চুরি করা, তাকে যদি চুরির দায়ে জেলেও ভরা হয়, তবে দেখা যাবে জেলের ভেতরেও সে তার চুরির স্বভাব ছাড়তে পারেনি। তার ছেলে অবস্থিত অন্য কারো জিনিসের উপর হাত সাফাই করছে নিমিষেই। মাহারিসারও হয়েছে ঠিক একই দশা। হাজার বছর যাক, কিন্তু শত চেষ্টা করেও সে নিজের ছোট্টবেলার তার আদু ভাইয়ের সঙ্গে সম্পর্কিত স্বভাবগুলো ছাড়তে পারেনি। শুধুমাত্র আদ্রিত দূর দেশে থাকায় এতদিন সেগুলো তার নিজের মাঝে দৃশ্যমান হয়নি। যখনই তার আদু ভাই দেশে ফিরল, অমনি সে তার নিজের রং বদলে আসল রঙের খোঁজে বেরিয়ে পড়ল পুনরায়। আদ্রিত অপর পাশ দিয়ে ফ্রন্ট সিটে এসে বসতেই মাহারিসার দিকে ভ্রু কুঁচকে চাইল। ঠোঁটে হাত দিয়েছিস কেন? কি সমস্যা? মাহরিসা আতঙ্কগ্রস্ত হয়ে ঠোঁটে হাত চেপে বসে রইল। সে হাত সে কিছুতেই সরাবে না, তবে পুনরায় বেফাঁস কথা বলে ফেলবে। অতপর তার আদু ভাইয়ের ধমক খেতে হবে, কোনো দরকার নেই। কিন্তু আদ্রিত তো নাছর বাঁধা। মাহরিসা জেদি হলে আদ্রিত জেদির সঙ্গে তেজি। আদ্রিত মাহরিসার হাত দুটো চেপে ধরল শক্ত করে। মাহরিসা নিজের হাত দুটো আরো শক্ত করে ধরল। ঠোঁট সে আজ কিছুতেই ছাড়বে না। আদ্রিতের সামনে আজ সে মুখ কিছুতেই খুলবে না, যাই হয়ে যাক না কেন। হাত সরা। মাহেরিসা মুখে হাত চেপে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। হাত সরানো যাবে না আদু ভাইয়া। আদ্রিত সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চেপে চাইল। মাহেরিসা চোখ খিচে বন্ধ করে নিল। ইস, আবার মিস্টেক। ইচ্ছে হচ্ছে সে তার নিজের মাথায় নিজেই একটা বাড়ি মারে। একজন বিশেষজ্ঞ ডাক্তারকে তোর কোন দিক দিয়ে আদৌতে আদু ভাই লাগে আমায় জানা। মাহেরিসা মাথা নাড়ল এপাশ ওপাশ। তুই হাত সরাবি কি না? মাহেরিসা মাথা নাড়াতে লাগলো সর্বোচ্চ গতিতে। সে কিছুতেই সরাবে না হাত। ওকে ফাইন। আদ্রিত নিজের শক্তি খাটিয়ে এক চুটকিতেই মাহারিসার হাত সরিয়ে দিল তার মুখের উপর হতে। নিজের এক হাতের সাহায্যে সিটের সঙ্গে চেপে ধরল মাহারিসার দুই হাত। আদ শশ। আদ্রিত মাহারিসার ঠোঁটের আগায় আসা বাক্যখানা গিলে নিতে বাধ্য করল সে রমণীর ঠোঁটে নিজের অপর হাতের আঙুল ঠেকিয়ে। আদ্রিত মাহারিসার গাল চেপে ধরে ঠোঁটের পাশে দৃষ্টি ঘোরালো। চিন্তিত ভঙ্গিতে ভ্রু কুঁচকে শুধালো। কোথায় ব্যথা পেয়েছিস? বেশি ব্যথা করছে কি? মাহারিসা আদ্রিতের আজগুবি প্রশ্নে হতভম্ব হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল তার চিন্তিত মুখশ্রী পানে। কই কিছু তো দেখতে পাচ্ছি না। আর কোথাও ব্যথা পেয়েছিস? তখন গাড়ির সামনে পড়ে গেলি যে, দেখি। মাহারিসা চোখ বড় বড় করে বলল।
আশ্চর্য, কি দেখবেন আপনি? আমি কি এখনো ছোট বাচ্চা নাকি আদু ভাইয়া? এক্স্যাক্টলি, আমি এটাই বলেছি তোকে। তুই কি ছোট বাচ্চা আছিস এতগুলো বছর পরেও? মাহেরিশা পিট পিট করে চেয়ে মাথা নাড়ল। তবে কেন ছোট সাজছিস? আমার থেকে পালাতে চাইছিস? মাহেরিশা আবারও শব্দ করে কেটে দিল। আদ্রিত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। বুঝতে পেরেছি, তো জেনেটিক্যালি সমস্যা আছে। ওকে, থাকুক সমস্যা, বাট তুই খুব ভালো করে জানিস মারু, আমার কোনো সমস্যা নেই। কে আছে? মাহেরিশা মাথা নেড়ে বলল, নেই। তোর সমস্যা আছে? আছে, না 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 না, নেই। আছে সমস্যা তোর মনে, ইডিয়াট। এই, তুই সামান্য কথা মনে রাখতে পারছিস না? এমবিবিএস পাস করবি কেমন করে? মাহেরিশা কাঁদো কাঁদো মুখ করে বলল। আপনি শিখিয়ে দেবেন না আদু ভাইয়া? আদ্রিত দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, শিখিয়ে তো দেবই। একসঙ্গে মুখস্থ করিয়ে দেবো সব, একসাথে প্র্যাকটিক্যালি সব বুঝিয়েও দেবো। ব্যাপারটা দারুণ না বল? প্র্যাকটিক্যালি বুঝতে চাস সব? মাহেরিশা কথার অর্থ উদ্ধার করতে পিট পিট করে চাইল। চাই। চুপ! উস্কানিমূলক বার্তা দিচ্ছিস তুই আমায়? বয়স হয়েছে তোর সব প্র্যাকটিক্যালি শেখার, ইডিয়েট। মাহেরিশা পারল না আদ্রিতের কথার অর্থ উদ্ধার করতে। হারামজাদাটা কোন হাতে ছুঁয়ে দিয়েছিল তোর? বাসায় গিয়ে হারপিক দিয়ে ধুবি। খবরদার যদি একটু স্পট পড়ে, তুই জায়গায় শেষ। মাহেরিশার ফিস ফিস করে বলতে ইচ্ছে হলো। আপনি ছুঁয়ে দিলেন যে, আর কি ধোয়ার প্রয়োজন আছে বলুন? হারপিক দিয়ে ধুলে তো আপনার স্পর্শ মুছে যাবে আদু ভাই। কিন্তু বলা হলো না। এমন অনেক কথা কেন জানি না মানুষের মনের মাঝেই থেকে যায়, বাইরে প্রকাশ করা হয় না। বহুদিন বহু বছর যাবৎ ধরে সময়ের ঘূর্ণি পাকে মানুষ তা ভুলেও যায়। এটাই প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তার তৈরি নিয়ম। মাহেরিশা শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। সিট বেল্ট বাঁধ। হুম। আদ্রিত তার অপেক্ষা করল না, নিজের হাতে মাহেরিশার সিট বেল্ট লাগিয়ে দিল। আদ্রিত তার দিকে সামান্য ঝুঁকেছিল। মাহেরিশার নাকটা প্রচুর চুলকাচ্ছিল। সুযোগ বুঝে সে নিজের নাকের পানি আদ্রিতের শার্টের শার্টে মুছে দিল। আদ্রিত কঠিন দৃষ্টিতে চাইতে মাহেরিশা চুপসে গেল। সে চিৎকার করে উঠল। কি করলি তুই এটা? রাবিশ! আদ্রিত সঙ্গে সঙ্গে নিজের গায়ের শার্টখানা টান মেরে খুলে ফেলল। মাহেরিশার সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে দিল। ছি। আদ্রিত বাঁকা হাসল। মাহেরিশার নিচু থাকা থুতমা উঁচু করে ধরে বলল, তাকা আমার দিকে। নিচে কি? আমার দিকে তাকা। মাহেরিশা থমথমে কণ্ঠে বলল, আমি অন্যের আমানতের দিকে তাকিয়ে থাকি না, বিহারের মতো অসভ্য লোক। ও আচ্ছা, তো তোর আদু ভাইকে কার আমানত করে দিয়ে আসলি শুনি? মাহেরিশা চমকে তাকালো। আমি আপনাকে আমানত রাখার কে আদিত্য ভাই? ফ্যান্টাস্টিক! এখন কি করে আমার নামটা তোর মুখ দিয়ে বের হলো? মাহেরিশা জবাব দিল না। আদ্রিত স্টিয়ারিংয়ে থাপ্পড় মেরে গাড়ি স্টার্ট দিল। মাহিন্দের বাড়ির সামনে এসে মাহেরিশার দিকে আদেশ ছুড়ে বলল, বের হ। মিনিটের মাঝে নামবি। 1 সেকেন্ড দেরি হলে তোর ছোট দেহটা তুলে ছুঁড়ে মারবো। গড প্রমিস। মাহেরিশা নিজেও কোনো কথা না বাড়িয়ে নেমে পড়ল। মাহেরিশা নেমে দাঁড়াতেই আদ্রিত ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে চলে গেল। চেঞ্জ করে নিবি, ঠান্ডা লেগে যাবে। হুঁশিয়ারি দিয়ে বলে গেল। মাহেরিশা ধুলো ওড়ানো পথের দিকে চেয়ে রয়। ইস, সরি, ধুলো নয়, বৃষ্টি ভেজা পথে গাড়ির চাকার মৃদু দাগ কাটা আস্তরণের পানে চেয়ে রইল অস্থায়ী ক্ষণ সেকেন্ড। আদ্রিত মাহেরিশাকে নামিয়ে দিয়ে ওসমান ভিলায় প্রবেশ করতেই নিস্তব্ধ তার দিকে প্রশ্ন ছুড়ে দিল তৎক্ষণাৎ। দাঁড়াও, মাহরিশার সঙ্গে কি হয়েছে? আদ্রিত সিঁড়ি বেয়ে উঠতে নিয়েও থেমে গেল। থমথমে কণ্ঠে বলল, ও ছোট বাচ্চা যে ওকে গুম করে দিয়ে কিছু করতে পারবো? নিজের ছেলের পেছনে স্পাই লাগানো বন্ধ করুন। তুমি ওর সঙ্গে? আদ্রিত নিস্তব্ধর মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমি ওকে সঙ্গে নিয়ে খেয়ে ফেলিনি। খেয়ে ফেললে দেখতে পেতেন না আর। তবে তাকে বাসায় পৌঁছে দিয়ে বোধহয় বড্ড পাপ করেছি। এমন ঘোরতর পাপ হবে জানলে তাকে বখাটেদের হাতে ভোগের বস্তু হতে ছেড়ে দিয়ে আসতাম। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতো না? বলুন,
আমার গুরুত্বপূর্ণ কাজেও ব্যাঘাত ঘটতো না। আপনারাও একটু শোক বিলাপ করে একা কান্না করতে পারতেন। ছেলের জবাবে নিস্তব্ধ হতবাক হয়েছে এরয়। আদ্রিত সিঁড়ি বেয়ে দ্রুত বেগে উঠে যায়। নিলয় সাহেব নিস্তব্ধর পানে চেয়ে দাঁত কেলিয়ে হাসে। নিস্তব্ধ যেন স্পষ্ট বুঝতে সক্ষম হচ্ছে তার সেই দাঁত কেলানোর ভাষা। লোকটা তাকে বলছে, কি এখন কেমন লাগছে বাজান? নিজে আমায় কখনো পাত্তা দাওনি, এবার তোমার ছেলে তোমার চাইতেও বেশি তোমার উপরেই ওভার গেম খেলেছে। কেমন লাগছে বাজান? তোমার মুখ থেকে আমি বাবা ডাক শুনতে পেতাম কালে ভদ্রে হলেও, কিন্তু তোমার ছেলে, সে তো না ডাকে নাম ধরে আর না ডাকে বাবা। কি কেমন লাগছে বাজান আমার? ভালো লাগছে তো এবারে? বলেছিলাম নিজের ছেলে মেয়ে হলে তখন বুঝবে কত ধানে কত চাল হয় সেদ্ধ করলে। নিস্তব্ধ রাগে হনহন করতে করতে রুমে ঢুকল। ছেলেটা হঠাৎ এমন বেপরোয়া কেন হলো? ছোট সময়ে তার আদৃত্য স্বাভাবিকই ছিল, তবে এখন কেন এই অতিরঞ্জিত আচরণ? কই সে এতটা টক্সিক ছিল না? তার ভেতরকার সত্তা চিৎকার করে বলে ওঠে, তুমি টক্সিক ছিলে না নিষিদ্ধ। বউকে কাছে পেতে কি না করেছো তুমি? কত প্ল্যান খাটিয়েছো, বউয়ের জন্য অন্যকে শাসিয়েছো, বউকে তুলে নিয়ে গিয়েছিল কত কৌশলে। আর সেই তোমার সত্তা কি করে দুই কাঠি উপরে না উঠে থাকতে পারে বলো? তোমার ছেলে যদি তোমার চেয়ে আরো এক ধাপ নিচে নেমে যায় তবে তো ব্যাপারটা ভালো দেখায় না। তোমার নিজের দাম রইল কোথায়? তুমি নিজে ঘাড় তেরা হলে তোমার ছেলে কেন হতে পারবে না? নিস্তব্ধ মনকে ভীষণ করে শাসায়। সন্ধ্যার আগ মুহূর্তে তাসফি মাত্রই হসপিটাল থেকে বাড়ি ফিরেছিল। নিস্তব্ধকে হনহন করে রুমে প্রবেশ করতে দেখে ভ্রু কুঁচকে চাইল সে। কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে সাপের মতন ফোঁস করছেন কেন? তো কি করতে বলেছো? বসে বসে আঙ্গুল চুষতে? ছেলেকে বানিয়েছো একদম নিজের মতো। নিজের মায়ায় জুরান বয়সে জ্বালিয়ে খেয়েছো, এখন ছেলেকে দিয়ে জ্বালাতন শুরু করেছো। তাসফি তির্যক কণ্ঠে বলল, বাহ, তবে আপনি স্বীকার করছেন আপনি বুড়ো হয়ে গিয়েছেন? নিস্তব্ধ রক্তচক্ষু বদনে চাইতেই তাসফি হেসে দিল। প্রিয়তমা অর্ধাঙ্গিনীর হাসিটুকু অবলোকন করে ফুঁসতে থাকা নিস্তব্ধ ইয়াসারের গর্জে ওঠা হৃদয়টা হঠাৎই শীতলতায় ছেয়ে গেল। নিস্তব্ধ এগিয়ে গিয়ে তাসফিকে নিজের সত্তায় জড়িয়ে নিল। ফিসফিস করে বলল, শুনো হে রমণী, তুমি কি জানো তোমার হাসি দেখতে তাসফি জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। একদম পচা ভেটকি মাছের ন্যায়। হাসলেই কেমন একটা পচা গন্ধ বেরিয়ে আসে। তাসফি খেয়ে ফেলার দৃষ্টিতে চাইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ তার তোয়াক্কা না করে টুপ করে রমণীর গালে চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তাসফি গর্জে উঠে বলল, আপনি বের হন একবার। আজ আপনার একদিন কি আমার একদিন? তা না হয় বাদ দিলাম জান, বাট তোমার ওই আপনি থেকে তুমিতে আসবে কবে শুনি? ইহো জনমে নহে, বুঝলেন অসভ্য লোক। নৌমির ছুড়ে দেয়া গ্লাসে থাকা সমস্ত পানিটুকু এই মুহূর্তে নিবিড়ের পুরো মুখমণ্ডলের সঙ্গে পুরো শরীরে টালমাটাল হয়ে গড়াগড়ি খাচ্ছে। নিবিড় রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে অসভ্য মেয়েটার গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসিয়ে দিতে। রাগে তার সমস্ত মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করেছে। এই তো খানিকক্ষণ আগের ঘটনা। নৌমির ছুড়ে দেয়া গ্লাসে থাকা সমস্ত পানিটুকু এই মুহূর্তে নীরবের পুরো মুখমণ্ডলের সঙ্গে পুরো শরীরে টালমাটাল হয়ে গড়াগড়ি খাচ্ছে। নিবিড় রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে অসভ্য মেয়েটার গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসিয়ে দিতে। রাগে তার সমস্ত মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করেছে। এই তো খানিকক্ষণ আগের ঘটনা। অদিতি, নওমি আর কাশফি আজ ভার্সিটি এসে বসে গেছে ক্যান্টিনে খাবার খাওয়ার উদ্দেশ্যে। নওমি চাউমিন অর্ডার দিয়েছিল। খাবারের অর্ডার নেওয়ার সময় ছেলেটা কিছুটা বলতে চেয়ে মুখ কাচুমাচু করছিল। নওমি তা লক্ষ্য না করে দ্রুত তাড়া দিয়ে এসেছিল খাবারগুলো দিয়ে দিতে। খেতে খেতে তারা লক্ষ্য করল কতগুলো সিনিয়র ছেলে পেলে এসে তাদের ঘিরে দাঁড়িয়েছে। অবাক হয়ে তারা মুখ তুলে চাইল। নিবিড় এসে নওমির সামনের চেয়ার টেনে বসল। পায়ের ওপর পা তুলে টেবিলে ভর দিয়ে আয়েশ করে বসল। খানিকটা টিটকারি ভঙ্গিতে শুধালো, তোমরা জানো না
আজ ক্যান্টিন শুধু আমাদের জন্য বরাদ্দ, তবুও কেন এসেছ? স্পিক আপ। নিবিড়ের ধমকে তিনজনে ভয়ে ভয়ে চাইল। নমি বুঝতে পারল না ক্যান্টিন তো সবার জন্য উন্মুক্ত, তবে শুধু তাদের জন্য কেন বরাদ্দ হবে। সে তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলে উঠল, কেন? ক্যান্টিন কি আপনাদের আন্ডারে চলে যে আপনারা যা খুশি বলবেন আর তাই হবে? কোথায় লেখা আছে আজ ক্যান্টিন শুধু আপনাদের জন্য বরাদ্দ? নিবিড় গা দুলিয়ে হাসল, যেন ভীষণ মজার কোনো শ্রুতিমধুর বাক্য তাকে শোনানো হয়েছে। ও রিয়েলি? তা তোমার জন্য কি এখন নোটিশ বোর্ড লাগাতে হবে? ব্ল্যাক চশমিশ? সো সরি, পাচ্ছি না। নিবিড় হাঁক ছেড়ে ডাকল, এই ছোট, এদিকে আয় তো। ক্যান্টিনের কাজে সাহায্যকারী 12 বছরের ছোট দৌড়ে এলো তার নিবিড় ভাইয়ের হাঁক ডাকে। নিবিড় নমির পানে চেয়ে ইশারা করে বলল, এই ম্যাডামকে বলিসনি এটা মঙ্গলবার শুধু সিনিয়রদের জন্য বরাদ্দ? ছোট মুখ কাচুমাচু করল। তার মানে বলিসনি? নমি প্রতিবাদ করে বলল, এইটুকু একটা বাচ্চা কি বলবে? ওকে তো আপনারা যা বলতে বলবেন তাই বলবে। ও রিয়েলি? তা ব্ল্যাক জোশ মিস, আপনাকে কি আমার এখন প্রুফ দিতে হবে? একদম এসব বাজে বাজে নামে ডাকবেন না আমায়। ওকে ফাইন, নাম বলো। বলবো না। নিবিড় ঝাড়ি মেরে বলল। নাম বলো। ধমক শুনে পাশ থেকে কাশফি ভয়ে ভয়ে বলে উঠল, না না, নাওমি, ওর নাম নাওমি নিবিন ভাইয়া। নিবিড় কাশফির পানে চেয়ে ভ্রু কুঁচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, আমার নামের বিকৃতি করতে বলেছি তোকে? কাশফি চুপসে গেল। নিবিড় এবার নমির দিকে চেয়ে গা দুলিয়ে হেসে তার পাশে থাকা ছেলেপেলের দিকে চেয়ে শুধালো, এই কি বলে রে? তোরা শুনেছিস নাওডোবা চোখে চশমা বিষ? নাওডোবা আমাদের আবার নিজের নাও নিয়ে ডুবিয়ে না দেয়। সবাই হাসতে লাগলো নিবিড়ের কথায়। নমি দাঁতে দাঁত পিষে রইল। দেখুন, হাঙ্গামা করবেন না, এখান থেকে যান, আমাদের খেতে দিন। নিবিড় ভাবলেশীনভাবে চেয়ারে গা এলিয়ে দিল। দেখুন ভাইয়া, ভদ্রভাবে বলছি, এখান থেকে সরুন। সরবো না? কি করবে? অভদ্র হবে? হও না দেখি একটু প্লিজ। বিরক্ত করো না তো। অভদ্র হতে হলে দূরত্ব হও। তোমার চারপাশে একটু তাকিয়ে দেখো, আর কোনো জুনিয়র স্টুডেন্টকে দেখতে পাচ্ছ? তোমায় বললাম যে আজ ক্যান্টিনটা আমাদের, তোমরা যেহেতু অতিথি, একটু বিনোদন না হয় দিলে কি বলিস তোরা? নমি আশেপাশে তাকিয়ে দেখল সত্যিই তারা তিনজন ব্যতীত কোনো স্টুডেন্ট প্রতিদিনকার ন্যায় আজ ক্যান্টিনে উপস্থিত নেই। নিবিড় চট করে দাঁড়িয়ে খপ করে নমির চোখের চশমাটা খুলে ফেলল। তার পাশে দাঁড়িয়ে মজা নিতে থাকা নিদ্রাকে শোধালো, এ নিদ্রি, দেখতো এই নাওডোবা চশমিশ কি সত্যি কি কানা নাকি? না হলে তো নামটা আরো খানিকটা বড় হবে। মিস কানা নাওডোবা চশমিশ। উপস্থিত সকলের হাসিতে মুখরিত হয়ে উঠল পুরো ক্যান্টিন এরিয়া। তীব্র রাগে ফুঁসতে লাগলো নমি। আমার চশমা দিন। ন আকার না, ন মানে না। নিবিড়ের বলতে দেরি, কিন্তু মুহূর্তেই নমির সামনে থাকা বাটির সবটুকু চাউমিন তার মাথায় ঢালতে দেরি নেই। সবটুকু চাউমিন সে নমির মাথায় উবুর করে ঢেলে দিল। নমির সমস্ত মুখমণ্ডল ধারণ করল জোকারের আকৃতির ন্যায়। পুনরায় হাসতে আরম্ভ করল সকলে। নমির আগে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে থাকা গ্লাসের সমস্ত পানিটুকু নিবিড়ের মাথায় ঢেলে দিল। উপস্থিত সকলে হতভম্ব হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। নিবিড় দাঁতে দাঁত চেপে চাইল। ইউ। নিবিড় হাত তুলে চর বসাতে নিতেই নমি শক্ত করে তার হাতখানা ধরে ফেলল। পেছন থেকে নীলাদ্র চিৎকার করে উঠল। নিবিড়। নীলাদ্র ডাকে নিবিড় ভ্রু উঁচিয়ে চাইল। আমার কাজের মধ্যে কিন্তু ব্যাঘাত
গটাবি না নীলাদ্র বল, না হলে কিন্তু ভালো হবে না। নীলাদ্র সে কথার পাত্তা না দিয়ে নওমির দিকে এগিয়ে গিয়ে তার মাথা থেকে লম্বা লম্বা চাউমিনগুলো ফেলতে ফেলতে শুধাতে চাইল। তোমার কোথাও লাগেনি তো? পুরো কথাটুকু শেষ করার আগেই নওমি নীলাদ্রর হাতখানা ঝাড়া দিয়ে সরিয়ে কাট কাট কণ্ঠে বলল। ডোন্ট টাচ মি। বলেই সে হনহন করে হেঁটে চলে গেল। নিবিড় ঠোঁট কামড়ে বলল, কি ব্যাপার ভাই, আমি তো তোর কাজের ব্যাঘাত ঘটাতে যাই না। তবে তুই কেন এসেছিস আমার কাজের ব্যাঘাত ঘটাতে? কানা নাডুবা চশপিসের এত যাস গার্লফ্রেন্ড নাকি তোর? নীলাদ্র জবাব দিল না। সেও হনহন করে বেরিয়ে গেল ক্যান্টিন ছেড়ে। সাদাব দৌড়ে এলো এদিকটার খবর শুনে। কি ব্যাপার তোর? আবার কার সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস? নিষেধ করিনি তোকে এসব করতে? আরে চিল ভাই, জীবনে একটু হাসি মজা না করলে জীবনে আর চিল করা যায় নাকি? সাদাব চিন্তিত মুখশ্রীতে নিবিড়ের পানে চাইল। ছেলেটাকে নিয়ে তার মাঝে মাঝে বড্ড চিন্তা হয়, বড্ড ছেলে মানুষই। কখন না জানি আবার কোন অঘটন ঘটায় কে জানে। নমি বাহিরে বেরিয়ে এলো কোনো রকমে। তার চারপাশে সমস্ত কিছু কেমন ঝাপসা ঝাপসা। নমি দ্রুত ব্যাগ হাতড়িয়ে তার নতুন চশমাটি বের করে নিল। আজ বড্ড বাঁচা বেঁচে গেছে সে। ভাগ্যিস আরেকটা চশমা সে আজ সঙ্গে এনেছিল, না হলে কি করে পথ চলতো সে। তার চোখের সমস্যা সেই কয়েক বছর আগে থেকেই। চশমা ছাড়া সব কিছু তার কাছে ঝাপসা। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে। নিবিড় না শিবির কোথাকার, দেখে নেবে সে তাকে। সিনিয়র হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? নমি কোনো রকমে রিক্সায় চেপে বসল। রাস্তার মানুষজন তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। কোনো রকমে সে হোস্টেলে পৌঁছাতে পারলেই শান্তি। মাহরিসা আকাশ পানে চেয়েছিল উদাস ভঙ্গিতে। হাজারো পড়া তার ঝুলিতে জমে আছে, অথচ কোনো পড়াই তার মন দিতে ইচ্ছে হচ্ছে না। তার মন কি চাইছে কে জানে। হঠাৎ ফোনের রিংটনের শব্দে মাহরিসা চমকে উঠল। অপরিচিত নাম্বার দেখিয়ে তার হৃদয় আপনা আপনি কুঁচকে গেল। মাহরিসা রিসিভ করল না। অপরিচিত নাম্বার রিসিভ করতে তার বড্ড আলসেমি। কে না কে, রং নাম্বার ও হতে পারে। শুধু শুধু কথা বলে তার এনার্জি লস হবে, কি দরকার। পরপর আরও দুবার ফোন এলো, তবুও সে রিসিভ করল না। বিরক্ত হয়ে সে ফোনটা সাইলেন্ট করে দিল। 5 মিনিট পর পুনরায় সে ফোনটা হাতে নিতে চমকে উঠল মাহরিসা। ও মাই গড, 10 বার মিস কল। হতভম্ব নেত্রে চেয়ে রইল নম্বর খানার দিকে। ওপাশের মানুষটা কি পাগল? তার ভাবনার মাঝে পুনরায় ফোন বেজে উঠল। রিসিভ করে সে কিছু বলতে নেবে, কিন্তু ওপাশের ব্যক্তির তীব্র ঝাঁঝালো ধমকে মাহরিসার আত্মা শুকিয়ে কাটকাট। এ বুঝি তার কলিজাখানা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে ছড়িয়ে পড়বে বুকের মধ্যিখানে। ফোন ধরিস না কেন? ফোন যদি আসমানেই উঠিয়ে রাখবি তবে মোবাইল ফোন ব্যবহার করিস কেন? প্রেমিকের সঙ্গে লুকিয়ে কথা বলতে ফোন লাগে তোর? মাহরিসা শুষ্ক ঢোক গেল। ওপাশের আদ্রিতের গলা চিনতে তার 1 সেকেন্ডও লাগলো না। সে কাঁপা কাঁপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল আদু ভাইয়া। কেন তোর ফোন সাইলেন্ট থাকবে কেন? প্রেমিক ফোন দেয় তোকে? বাসার মানুষের থেকে লুকাতে তোর ফোন সাইলেন্ট করা লাগে? আস্তাগফিরুল্লাহ, কি সব বলছেন? আমার কোনো প্রেমিক নেই। তোর প্রেমিক থাকুক আর না থাকুক, তুই এই মুহূর্তে নিচে নামবি, নয়তো শুধু তোর প্রেমিক না, তুই নিচেও আস্ত থাকবি না। মাহরিসা হতবাক হয়ে শুধালো, পাগল হয়েছেন আপনি? এই মুহূর্তে আমি কি করে নিচে নামবো সবার সামনে? খোদার কসম, 5 মিনিটের মাঝে যদি তুই নিচে না নামিস, আমি উপরে উঠে এসে তোকে সোজা বেলকুনি দিয়ে নিচে ফেলবো, এরপর পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো। মাহরিসা আতকে উঠল। তার আদফাইকে দিয়ে কোনো বিশ্বাস নেই। তীব্র চিন্তায় পায়চারি করতে লাগলো সে। কি করবে এখন সে? কি বলবে মাকে সে? ভাইয়ের চোখে কি করে ফাঁকি দেবে? মাহরিসা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, নিচে গিয়ে কি করবো আদু ভাইয়া? আমি দাঁড়িয়ে আছি, তোর অলরেডি 1 মিনিট ফিনিশ। আপনি দাঁড়িয়ে আছেন মানে? মাহরিসা ব্যালকনি দিয়েই উকি ঝুঁকিয়ে মারল, কই? তুই আসবি নাকি আমি আসবো? অ্যাজ ইউ উইশ। উপরে আসতে আমার এনার্জি লস হবে, সেই শাস্তি মোতাবেক তোকে নিচে ফেলবো। মাহরিসা আতকে উঠে ছুটল ফোন হাতে। রাত তখন 11টা প্রায়। ড্রয়িং রুমে তখন কারো উপস্থিতি পেল না মাহরিসা। নিবিড়ের দরজা চাপানো, ভাই বোন দুটো তার ভিন্ন রুমে। মাহরিসা টিপ টিপ পায়ে দরজা খুলে বের হলো। যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে।
মাহেরিশা তার আদু ভাইয়ের আচরণে ভীষণ কষ্ট পাচ্ছে। মানুষটা সেই ছোট সময়ের ন্যায় সবসময় তাকে ধমকাচ্ছে। আশ্চর্য, দেশে ফিরে প্রথম দেখাতেই লোকটা তাকে ধমকিয়ে যাচ্ছে তো যাচ্ছে। মাহেরিশার মাঝে মাঝে মনে হচ্ছে কখন না জানি তার আদু ভাইয়ের ধমকে চুপসাতে চুপসাতে সে কাঠের ন্যায় শক্ত হয়ে যায়। 5 মিনিটের বদলে মাহেরিশা 7 মিনিট লাগিয়ে নিচে নামতেই সক্ষম হলো, তার সকল জল্পনা কল্পনা জলাঞ্জলি দিয়ে। নিচে নামতেই সে দেখতে পেল সাদা শার্ট পরিহিত আদ্রিতকে নিজের গাড়ির সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে। মাহেরিশা ভ্রু কুঁচকাল। আশ্চর্য, লোকটা কি সাদা শার্ট ব্যতীত কিছু পরে না নাকি? মাহেরিশা দাঁড়িয়ে রইল নিচে নেমেই, এগিয়ে যাওয়ার সাহস করিয়ে উঠতে পারল না। আদ্রিত তার দিকেই বোধহয় চেয়ে আছে। রাস্তায় সোডিয়াম লাইটের আলোয় সব কিছু যেন চকচকে ফকফকে, তবুও রাতের আলো আধারের খেলাকে কি এই সামান্য লাইটগুলো ঢাকতে সক্ষম হয়? হুম। মাহেরিশার ফোন বেজে উঠল। সে একবার ফোনের দিকে চাইছে তো একবার আদ্রিতের পানে। লোকটার এখান থেকে ওখানে ফোন করার কি প্রয়োজন? কি বলবে দ্রুত বলো আদু ভাইয়া, আমায় যেতে হবে। কাছে আয়। আদ্রিতের গম্ভীর আদেশ সুযোগ স্বর। কথার পৃষ্ঠে এমন উত্তর মাহেরিশা মোটেও আশা করেনি। মানে কি বলবেন বলুন, আমি উপরে যাব। দেখবো, কাছে আয়। মানে? আদ্রিত দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, 10 হাত দূরে দাঁড়িয়ে থাকতে তোকে নিচে ডেকেছি আমি, ইডিয়েট। ওখান থেকে তোকে আমি মানে বোঝাবো? থাপ্পড়ে তোমার গাল ফাটিয়ে দেবো বেয়াদব। কাছে আয়। মাহেরিশা গাল ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে নাক টানতে টানতে এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে চেয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো। আদ্রিত মাহেরিশার চোখ মুখ তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে শোধালো, ঘাড়ের তেরার রগগুলো আজ কেটে ফেলবি, কিভাবে কাটবি জানি না। মাহেরিশা ড্যাব ড্যাব করে চেয়ে রইল তার পানে। নাক টানছিস কেন? ঠান্ডা লেগেছে নাকি মাত্র লাগালি? মাহেরিশা মাথা নাড়ল। লাগেনি। গাল ফুলিয়েছিস কেন? নিজেকে মোটা দেখানোর চেষ্টা করছিস? তোর মোটা হওয়ার ভাব দেখতে আমি এখানে এসেছি। মাহেরিশার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, তবে কেন এসেছেন আদ্রিত ভাইয়া সেটাও তো বলছেন না। বলা হলো না, শুধু মাথা নাড়ল। আদু ভাইয়া তুমি? আদ্রিত তার কথাকে চট করে কেড়ে নিয়ে বলল, আমায় তুমি ডাকিস কেন? তোর সিনিয়র নই আমি? আপনি তুমি সংমিশ্রণে কেন ডাকিস? তুই জানিস তোর এই ডাকের কারণে আমার কত সমস্যা হয়? আদ্রিতের হঠাৎ প্রশ্নে মাহেরিশা থতমত খেল। আসলেই তো, কেন ডাকে সে? ওই যে ছোটবেলার অভ্যাস। সে আমতা আমতা করতে লাগলো। আসলে তোর ওই আসলে জানতে চাইনি, কারণ বল, এর পেছনে লজিক কি? মাহেরিশা জবাব দিতে পারল না, কি জবাব দেবে। উসখুস করতে করতে সে হাতের তালু কসলাচ্ছিল। আদ্রিত তার দিকে পরের প্রশ্নটি ছুড়ে দিল, হাতে কি সমস্যা তোর? ভাইরাস আক্রমণ করেছে? না ওই কাঁপছিস কেন? গরমের মাঝেও শীত লাগছে তোর? না আদু ভাইয়া ওই আমি ডাকলেই তো সব প্রবলেম শুরু হয়। মাহেরিশা এবারে শব্দ করে কাঁদার প্রস্তুতি নিল। আদ্রিত সঙ্গে সঙ্গে তার মুখে হাত চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। কাঁদছিস কেন? মেরেছি তোকে? কি প্রমাণ করতে চাইছিস তুই? মাহেরিশা নাক টানতে টানতে বলল, আপনি এত প্রশ্ন করছেন কেন? আমার পুরো কথা শুনবেন না, তার আগেই এত প্রশ্ন করলে আমি উত্তর করব কেমন করে? আদ্রিত ড্রাইভিং সিটে বসে বুকে হাত বেঁধে বলল। ঠিক আছে, বল, কি বলবি? মাহেরিশা চুপ করে রইল। ঠিক আছে, বলতে হবে না। নাম, নেমে 10 মিনিট গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবি চোখ বন্ধ করে। আমি বললে খুলবি। মাহেরিশা বোঝার স্বার্থে চোখ পিট পিট করে চাইল, মানেটা কি? সে কেন গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে শুধু শুধু? লোকটা তাকে ডেকে এনে লোক হাসানোর কাজ করাবে নাকি? মাহেরিশা ভ্রু কুঁচকে বলল, পারবো না আদু ভাইয়া, আমি বাসায় যাব। আদ্রিত চিবিয়ে চিবিয়ে বলল, বাসায় তো যাবি, বাপের খাঁচায় গিয়ে বসে থাকবি। 2 মিনিট আমার খাঁচায় থাকতে এত কেন সমস্যা তোর? অবুঝ তুই? মাহেরিশা অসহায় চোখে আদ্রিতের পানে চাইল। লোকটা কি করতে চায়? তাকে না বললে সে কেমন করে বুঝবে? আপনি স্পষ্ট করে না বললে বুঝবো কেমন করে? কেন গাড়ির সামনে দাঁড়াবো? রিজন বলুন। তর্ক করিস আমার সঙ্গে? রিজন জানতে চাস? আগে নিজে আপনি তুমি সংমিশ্রণটা 1 সুতোয় বাঁধতে শেখ, তারপর আসিস রিজন জানতে।
মাহেরিসা ভীষণ রাগ হলো আদ্রিতের ওপর। লোকটার মুখের উপর সে কিছু বলতে না পেরে এবারে গাড়ির উপর রাগ খাটালো। গাড়ি থেকে নেমে সে শব্দ করে দরজা লাগালো। রাগ দেখাস? আমার গাড়ির একটা পার্টের যদি কোনো ক্ষতি হয় সেটা তোর পয়সায় আমি সারাবো, গড প্রমিস। সামান্য একটু দরজা জোরে লাগানোতে আপনার গাড়ির কিছু হবে না, গাড়িটা তো আপনার মতোই। কথা বলা নিষেধ, সামনে গিয়ে দাঁড়া। মাহেরিসা রাগে গজগজ করতে করতে সামনে গিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করে ফোন কানে চেপে, কারণ তাতে আদ্রিতের কল এখনো লাইনে আছে। 10 মিনিট পেরিয়ে 15 মিনিট হলো। গাড়ির শব্দ পেয়ে মাহেরিসা অসহ্য হয়ে চোখ মেলে চাইল। হতভম্ব হয়ে সামনে তাকালো। তার সামনে না তো আছে গাড়ি আর না তো আছে আদ্রিতের অস্তিত্ব। মাহেরিসার সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো অভদ্র লোকটা তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে তখন আদ্রিতের গম্ভীর স্বর ভেসে এলো। বাসার ভেতরে যা। অতপর কেটে গেল লাইন। মাহেরিসা টিপ টিপ পায়ে পুনরায় বাসায় ফিরল। সকলে রুমের দরজা লাগানো দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। রুমে গিয়ে মাহেরিসা হাতের ফোনটা ছুঁড়ে ফেলল বিছানায়। নিজের উপর তার প্রচণ্ড মেজাজ গরম হচ্ছে। কেন সে আদ্রিতের সামনে গিয়ে বোকার মতো কাজগুলো করে বসে? কেন তখন তার মস্তিষ্ক কাজ করে না? মাহেরিসা সত্যি বুঝে পায় না তার আদু ভাইয়ের সামনে গেলে সে কেমন এলোমেলো হয়ে যায়। বাস্তব জীবনে সে তো এমন নয়। কেন লোকটা তাকে বারবার অপদস্থ করে আর সে নিজে বোকার মতো সব মাথা পেতে নেয়? কাঠফাটা রোদ্দুরে ব্যস্ত সকলে নিজেদের উদ্দেশ্য পূরণের কর্মে। জীবন তো একটাই, কর্ম করেই চলতে হবে পুরো জীবন। নিস্তব্ধতা ভার্সিটিতে যাবে। দেরি হয়ে গেছে আজ তার। সজনে ডাটার বাচ্চাটাকে সে ফোন দিয়ে যাচ্ছে, অথচ ফোন তোলার নাম নিচ্ছে না হতভাগাটা। আজ আসুক ভার্সিটিতে, ওর সবগুলো চুল সে কোদাল দিয়ে ছেটে দেবে বেয়াদব। তাড়াহুড়ো করতে গিয়ে নিস্তব্ধতার দরজার সঙ্গে পা বেঁধে বলল, ও মা গো। বলেই সে জায়গায় পা ধরে বসে পড়ল। ব্যথায় টনটন করে উঠল পায়ের উপরের অংশটুকু। বোধহয় মস্কে গেছে। নিস্তব্ধতা যথাসম্ভব চেষ্টা করল উঠে দাঁড়াতে, কিন্তু পেরে উঠল না। নিস্তব্ধতার চিৎকার শুনে ওসমান ভিলার সকলেই ছুটে এলো। নিস্তব্ধ, তাসফি দুজনেই কেউ বাড়িতে নেই। তারা সকাল সকাল বেরিয়েছে হসপিটালে। নিলয় সাহেব, অরিমা বেগম আর আদ্রিত ছুটে এলো বোনের কাছে। আদ্রিত বোনের পায়ে হাত দিয়ে নিস্তব্ধতা ব্যথায় গুঙিয়ে উঠল। আদ্রিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিভাবে পড়লি? এত তাড়াহুড়োর কি আছে? অফিসের লাস্ট বাস মিস হয়ে যাচ্ছে তোমার নিস্তব্ধতা। নিস্তব্ধতা সাদাবের সঙ্গে যতটাই খোলামেলা চটপটে ততটাই ভঙ্গুর। আদুরে সে ভাইয়ের কাছে। ভাই বিদেশে থাকতে কত কত নালিশ জমিয়েছে সে ভাইয়ের কাছে। আদরে হলেও তারপরেও সম্পর্ক অন্যদের মতো সহজ নয়। আদ্রিত ছোট থেকে ছিল গম্ভীর প্রকৃতির। বয়সে দুজন দুজনের সমান হওয়া সত্ত্বেও মনে হয় যেন বয়সে তাদের বিস্তার ফারাক। আদ্রিত পুনরায় পায়ে চেক করতে করতে বলল, এখানে ব্যথা বেশি? উঠে দাঁড়াতে পারছো না? অনিমা বেগম বললেন, পুনরায় একই জায়গায় ব্যথা পেলে না এত আদ্রিতা, দেখ। আদ্রিত ভ্রু কুঁচকে দাদির পানে চাইল। পুনরায় একই জায়গায় ব্যথা মানে দাদিমা? আগেও ব্যথা পেয়েছিল পায়ে? কই, আমি তো জানি না। নিলয় সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন, ওসব পরে বলবো তোমায়। দিদি ভাইকে হসপিটালে নিয়ে চলো দাদা ভাই, কোনো সমস্যা হলে তবে। আদ্রিত আর কথা না বাড়িয়ে নিস্তব্ধতাকে কুলে তুলে নিল। নিস্তব্ধতা ব্যথায় চোখ খিচে বন্ধ করেছিল। আদ্রিতের গম্ভীর স্বর তার কানে বাজল, কি এত খাও তুমি নিস্তব্ধতা? এত ভারী লাগছে কেন তোমায়? মনে হচ্ছে কোনো পাহাড়কে কোলে করে হাঁটছি। ভাইয়ের হঠাৎ আজগুবি কথায় নিস্তব্ধতা চোখ মেলে চাইল। সে বেশ বুঝতে পারল তার ভাইয়ের কারসাজি। তার ব্যথা সিক্ত শরীরে তার মনটা অন্যদিকে ডাইভার্ট করার সামান্য প্রচেষ্টা তার ভাইয়ের, কারণ সে মোটেও এতটা ভারী নয়। আদ্রিতের প্রচেষ্টায় নিস্তব্ধতা জল ঢেলে হেসে শুধালো, পাহাড়কে তো নড়ানো যায় না ভাইয়া, তবুও তুমি যে আমায় নড়াতে পেরেছো, সঙ্গে গট গট পায়ে হেঁটে যাচ্ছ, তোমায়ও তো নিশ্চয়ই নোবেল দেওয়া উচিত। বাট পাহাড় উঁচু করার জন্য কোনো নোবেল এখন পর্যন্ত বরাদ্দ করা হয়নি। যদি হতো শিওর থাকো সেই নোবেলটা তোমার ভাই সর্বপ্রথম পেত। নিস্তব্ধতা।
নিস্তব্ধতা খিলখিল করে হেসে দিল, যেন সে সেই ছোট্ট নিস্তব্ধতা। আর সে বায়না ধরেছে আদ্রিতের কাছে গল্প শুনবে, আর আদ্রিত তাকে তার বইয়ের গম্ভীর মুখ কবিতাগুলো বিরক্তকর মুখভঙ্গি করে শোনাচ্ছে, আর নিস্তব্ধতা হাসছে খিলখিল করে। নিস্তব্ধতা খেয়াল করলো আসলে সে খানিকক্ষণের জন্য হলেও নিজের পায়ের ব্যথা ভুলতে বসেছে। সূর্যি মামার উত্তপ্ত শ্বাস ফেলার শেষ মুহূর্তে বিকেলবেলা প্রকৃতির সঙ্গে গোছা করে সূর্যি মামা ডুব দেবে আপন দেশে। নৌমি চেপে বসেছে রিস্কায়। গন্তব্য তার নতুন টিউশনির সঙ্গে, নতুন ছাত্রছাত্রীর সঙ্গে পরিচিত হওয়া এবং পড়াতে আরম্ভ করা। বাবা মা বিহীন সে পড়ে থাকে হোস্টেলের এক কোণায়। এমন নয় তার বাবা মা নেই কিংবা সে এতিম, এমনটা মোটেও নয়। বাবা মা ভাই সবই আছে তার, কিন্তু সম্পর্কগুলো ছোট সময়ের মতো আর দৃঢ় নেই। খুনসুটি ঝগড়া নাড়াইয়ে ভাটা পড়েছে বহু আগে। সম্পর্কের ছোট্ট শব্দটাই ভাঙন ধরেছে হাজার। আমাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো মেলানো মাঝে মাঝে বড্ড সহজ, আবার কখনো আমাদের কৃতকর্মের কারণেই তা হয়ে ওঠে ভীষণ কঠিন কষ্টসাধ্য। বাবা মা নিজেদের উদ্দেশ্য হাসিলিয়ে ভালো থাকার তাগিদে সেপারেট হয়েছে। বছরখানেক আগেই ডিভোর্স নিয়েছে তারা ভাবেনি তাদের ডিসিশন ছেলে মেয়ের উপরে কী প্রভাব ফেলবে। এই দুনিয়ায় নিজেদের ভালো ব্যতীত অন্যের ভালো কজনই বা চায়? আপনি বাঁচলেই বাবের নাম। নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখে রাখতে চায় কজন? তবে নওমি চায়, যদি কখনো তার অন্যের সুখের জন্য নিজের প্রিয় জিনিসটিও ফেলে দিয়ে নিজের সুখকে বিসর্জন দিয়ে দুঃখকে আপন করে নিতে হয়, সে করবে। বাবা মাকে সে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নিজের সুখকে বিসর্জন দিয়ে দুঃখকেও আপন করে নিয়েও বেঁচে থাকা যায় খুব সহজে। বাবা মায়ের ডিভোর্সের পর নওমির আর ইচ্ছে হয়নি ওমন ভাঙা গোয়ালে নিজের ঠাঁই গুঁজতে। তাই তো নিজের খরচ সে যথাসম্ভব নিজে চালাতে চেষ্টা করে। তবে বাবা মা দুজনে তার অ্যাকাউন্টে টাকা পাঠান নির্দিষ্ট খরচ যাবৎ। তবে নওমি তাতে হাত দেয় না, খুব প্রয়োজন ব্যতীত। ওই যে আছে না কিছু মানুষ আঘাত দিয়ে ক্ষততে মলম লাগানোর ন্যায়, তার বাবা মা খানিকটা তেমন। কিছু কিছু বাবা মা এতটা স্বার্থপর কেন হয়? কেন তার বাবা মা অদিতি কিংবা কাশ্মীর বাবা মায়ের মতন হলো না কেন? আসলে সম্পর্কের মাঝে শুরু থেকে ফাটল থাকলে সে ফাটল পুনরায় ভরাট করা বড্ড কঠিন। ইট বালু সিমেন্ট কিংবা মাটি যা কিছু দিয়েই ফাটল বন্ধ করো না কেন, সেই স্থানে একটু চোট পেলে তাতে ফাটল পুনরায় ধরবেই এবং একসময় একদম নিঃশেষ হয়ে যাবে। তার বাবা মায়ের সম্পর্কটা ছিল এমন। প্রথমে রাগ জেদ, এরপর শৈলের টানে কাছে আসা, যার কুফল হিসেবে সে আর তার ভাই, হ্যাঁ কুফলি, তারা দুনিয়ায় আসার সুফল তো বয়ে আনেনি। এরপর ভালো লাগা শেষ, পুনরায় ধরল সম্পর্কে ফাটল। এই তো জীবন তাদের। রিক্সা চালকের হুঁশিয়ারির ডাকে ভাবনাচ্যুত হয় নওমির। সামনে তাকিয়ে দেখে তার গন্তব্যে সে এসে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে রিক্সা থেকে নামে। ভাড়া মিটিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। চারপাশে বাউন্ডারি দেয়া, মাঝখানে গেট করা লোহার, তবে গেটে কোনো তালা ঝোলানো নেই। বোঝা যাচ্ছে বহুদিনের পুরনো বাড়ি, হয়তো বাপদাদার আমলের। কৌতূহল সংশয় মিশ্রিত বদনে সে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। মাথার উপরে বিকেলের নাম না জানা পাখিগুলো কিচিরমিচির করতে করতে ছুটে গেল তাদের নিরে। চোখের চশমা ঠিকঠাক করে আটসাট হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল বাজালো নওমি। তবে প্রথমবারই খুলল না, দ্বিতীয়বার বাজালো, তাতেও কাজ হলো না। ভ্রু কুঁচকালো নওমি, বাসায় কেউ নেই নাকি। তৃতীয়বার কলিং বেল দিতে নিতেই দরজার দু পাল্লা ধরে খুলে দাঁড়ালো এক যুবক। যুবকের চোখে মুখে বিরক্তির শেষ নেই। তার সামনে কে আছে সে দেখার তোয়াক্কা করল না। কণ্ঠে বিরক্তি ঢেরে হাজারো ক্ষোভ প্রকাশ করে শুধালো, দেখতে পাচ্ছেন দরজা কেউ খুলছে না, তার মানে হচ্ছে বাড়ির মানুষ কোনো কাজে নিয়োজিত রয়েছে। এমন কাজ যা এই মুহূর্তে সে সম্পূর্ণ করতে না পারলে পেট খারাপ হবে, এরপর পোশাক খারাপ হবে, এরপর বিছানা খারাপ হবে, এরপর ঘর খারাপ হবে। কি বুঝতে পারেননি? কি অদ্ভুত ভাই আপনারা, কোনো আক্কেল পছন্দ নেই। একটা কাজ করতে পারলে বেসে যান। আর কলিং বেলেরও তো একটা জান আছে নাকি? অতিরিক্ত চাপাচাপি করলে দুদিনে ববলীলা সাঙ্গ করবে।
নিজের কথা শেষে যুবক সামনে রমণীর পানে তাকাতেই যুবক যুবতী দুজনেই একে অপরের দিকে চোখ বড় বড় করে চাইল। মনে হচ্ছে এই মুহূর্তে তাদের চোখ গোজর থেকে বেরিয়ে আসবে। সঙ্গে দুজনের মুখশ্রী হতে মৃদু চাপা চিৎকারের সহিত বেরিয়ে এলো। আপনি? নিবিড় চোখ বড় বড় রেখেই নিজেদের দরজায় আরও আটোসাটো হয়ে দাঁড়ালো। নাওডুবা চশমিশ, তুমি আমার বাসায় কি করছো? তুমি আমার পিছু করে আমার বাড়ি পর্যন্ত চলে আসনি তো? খবরদার, যদি প্ল্যান করে থাকো আমার বাসায় এসে পানি ঢালবে, তাহলে বড্ড ভুল করে ফেলেছ। নওমি নিজের মাথা দুবার ঝাঁকিয়ে বলল, এটা আপনার বাসা? ও গড, এই দিনও বুঝি আমার দেখার ছিল। সরি, এখন দিন নয়, বিকাল। আর আমার বাসা মানে, তাতে তোমার কোনো সন্দেহ আছে? জলজন্ত আমিটাকে তুমি দেখতে পাচ্ছ না? চশমা তো পরে আছো, এখন তো দেখার কথা। তুমি চশমা পরেও কি কম দেখো নাকি? নিবিড়ের আজগুবি বকবকানিতে নওমির মেজাজ বিগড়ে গেল। শাট আপ স্টুপিড, কান ঝালাফালা করে দিল। এই, আপনার মাথায় কি সামান্য কমন সেন্স টুকুও নেই? নিবিড় চোখ বড় বড় করে বলল, আমার বাড়ি এসে আমাকে জারি মারছ নাওডুবা চশমিশ? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মাকে কতবার করে বললাম গেটে যেন একটা তালা লাগায়, তাহলে তো আর এই উটকো জামালাগুলো আসতে পারে না। এই, কি বললেন আপনি? আমি উটকো ঝামেলা? কে টেনে এনেছি শুনি এই উটকো ঝামেলা? ওয়েট। নওমি কাঁধের ব্যাগ থেকে ফোন বের করলো। একটা টিউশনি পোস্টের সাক্ষেপে বারিশ মাহাতাব আইডির কনভারসেশন দেখালো। ফোনটা নিবিড়ের সামনে ধরে কনভারসেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ক্লাস 8-এ পড়ুয়া নিশানিকে পড়ানোর তাগিদে তাকে ঠিক করা হয়েছে প্রাইভেট টিচার হিসেবে। নিবিড় শুষ্ক ঢোক গেল, কারণ আইডিটা তারই। সেই কদিন আগে মাহারিসাকে দিয়ে পোস্ট করিয়েছে বান্দা দুটোর উপর অতিষ্ঠ হয়ে। মাহারিসায় বোধহয় কথা বলে নাওডুবা চশমিশকে ঠিক করেছে। সে এসব কিছু জানে না। বিচ্ছুর দুটো এত বেয়াদব, সে কদিন পড়াতে নিতেই কিছু পড়ে না, শুধু বলে পারি না। তীব্র রাগে নিবিড় প্রত্যেক দিন দুটোর গালে বসিয়েছে জ্বর। বেয়াদব দুটো বাসন্তীর কাছে নালিশ জানিয়েছে। তারপরই তো এই উদ্বেগ। বারিশ মাহাতাব তার আইডি কার্ডের আসল নাম। নিবিড় মাথা চুলকানো। বাসন্তী তখন ভেতর থেকে এলেন হাঁক ছাড়তে ছাড়তে। কে এলো নিবিড়? চিল্লাচ্ছিস কেন বাপের মতো? বাপ বেটা একটার গলাও যদি একটু কমে, মেয়েদের মতো ঝগড়া করিস তোরা কিভাবে? বাসন্তী এসে নওমিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কে গো তুমি মা? নিবিড়ের ফ্রেন্ড? ওকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস কেন হারামজাদা? বান্ধবীকে কেউ বাহিরে দাঁড় করিয়ে রাখে? নওমি কথা বলতে চেষ্টা করলেও কিন্তু বাসন্তী সেই সুযোগই দিচ্ছে না। নিবিড়ের কান টেনে ধরল বাসন্তী। বান্ধবীকে ভিতরে নিয়ে বসা হারামজাদা। বুদ্ধি শুদ্ধি কবে হবে তোদের? একটা কেউ মানুষ বানাতে পারলাম না, সব হয়েছে এক একটা আস্ত গরু। কি করছো মা? কান ছাড়ো এই মেয়েটার সামনে। নওমি নিবিড়ের পানে চেয়ে না চাইতেও মুখ টিপে হাসতে লাগলো। তোমার শুধু কান নয়, পিঠে মারবো এবারে আমি খুন্তি দিয়ে। কোনো আক্কেল নেই? আর এই মেয়ে কি, হ্যাঁ, অসভ্য ছেলে? মা, বোঝার চেষ্টা করো, ও আমার বান্ধবী। বাসন্তী নিবিড়ের কথায় পাত্তা না দিয়ে বলল, হ্যাঁ আমি জানি ও তোমার বান্ধবী। সে আবারও নওমির দিকে চেয়ে মুচকি হেসে শুধালো, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে কেন মা? এসো ভেতরে এসো। বেয়াদবটার কথা আর বলো না। তুমি আসবে ও আমায় জানাবে না? তবে তোমার জন্য আমার হাতে স্পেশাল পাকোড়া বানিয়ে রাখতে পারতাম। এমনি এমনি কি আর বলি বাপের মতো হয়েছে? বাপ থাকে সারাদিন ক্লিনিকে, সকলে দাঁত উঠিয়ে বেড়ান, আর ছেলে তার বাইরে বাদরামি করে বেড়ান। বাসন্তী নওমির হাত টেনে ভেতরে এনে সোফায় বসালো তাকে। নিবিড় বাসন্তীকে বোঝানোর তাগিদে তার পিছু ছুটল। নওমি হাসলো, বুঝলো ভদ্রমহিলা বড্ড মিশুকে। তীব্র আফসোসে মন ভার হলো তার। ইস, এমন একটা মা যদি তার থাকতো, জীবনে তার আর কোনো আফসোস থাকতো না। গোপনে দীর্ঘশ্বাস বের হলো তার। তার নিয়তিকে সে মেনে নিয়েছে। সবাই তো জীবনে সব কিছু পায় না, সব যে পেতে হবে এমন কোনো কথাও নেই। যারা এতিম তারাও তো বেঁচে আছে, তবে সেখানেও আফসোস করবে? আফসোসের প্রশ্নই ওঠে না।
বাসন্তী পানি ভর্তি গ্লাস নওমির হাতে দিতে দিতে প্রশ্ন করলো, তোমার নাম কি মা? জি, নাওমি, মুশফিকা নাওমি আন্টি। ভীষণ আদুরে নাম। তোমাদের বাসা কোথায় মা? বাসন্তীর এবারের প্রশ্নে নওমির মুখখানা চুপসে গেল। মিহি স্বরে বলল, আমি হোস্টেলে থাকি আন্টি। বাসন্তী নিবিড়ের পানে যেয়ে কটমট করে শুধালো, তুই তো আমায় বলিসনি আগে নিবিড় মেয়েটা হোস্টেলে থাকে। কোনো আক্কেল নেই তোর? আহারে বেচারি, আমরা নিজেরাও তো পেইং গেস্ট খুঁজছিলাম। হোস্টেলের ওসব ছাইপাশ খাবার খাওয়া যায়? শোনো মা, তুমি কিন্তু আমাদের এখানে উঠে যেতে পারো, কোনো সমস্যা নেই। নওমির চোখ ভিজে এলো। ইস, আন্টিটা তো মিষ্টি কেন? এত মিষ্টি আন্টির বদমাস ছেলে হলো কেমন করে? নিশ্চয়ই অশুভটার মাথায় সমস্যা আছে। বাসন্তী পুনরায় প্রশ্ন করলো, তোমাদের বাসা কোথায় মা? তোমার মা বাবা কোথায় থাকেন? নওমির নিজের বাবা মায়ের সম্পর্কে কাউকে বলতে খারাপ লাগে। বাসন্তী প্রশ্ন করায় নওমির হৃদয় ভার হয়। ডিভোর্স শব্দটা কেন জানি না, মুখে উচ্চারণ করতে গেলে কণ্ঠ জড়িয়ে যায়, বুকে চাপ অনুভব হয়। নাম না জানা ব্যথা শব্দটা সঙ্গে অদৃশ্য ভাবযুক্ত। সে মৃদু কণ্ঠে বলল, বাবা মার সঙ্গে থাকা হয় না আমার আন্টি, তারা ডিভোর্স নিয়েছেন। বাসন্তী কয়েক মুহূর্ত থম মেরে রইল। পুরনো স্মৃতি ঘাটতে বেরিয়ে এলো কতগুলো বছর আগের তীব্র যন্ত্রণার ঘটনার মুহূর্তগুলো। সেও তো ডিভোর্স দিয়েছিল তার প্রথম স্বামীকে, তবে সে তো স্বামী ছিল না, ছিল কাপুরুষ, শয়তান, হারামি, জানোয়ার। জানোয়ারের সঙ্গে কি কখনো সংসার করা যায়? সংসার তো করতে হয় মানুষের সঙ্গে, কোনো জানোয়ারের সঙ্গে নয়। সেই যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো থেকে মাহিন তাকে উদ্ধার করায়। সে তার কাছে হাজারো কৃতজ্ঞ। মানুষটা এত কিছুর পরেও তাকে ভালোবাসেন। এতেই বাসন্তী বেঁচে থাকার নতুন তাগিদ পেয়েছিল। নিবিড় মায়ের পানিয়ে তাকালো। মায়ের ভিজে আসা চোখ মুখ দেখে নিবিড়ের নওমির উপর প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মেয়েটার এখন কেন এসব কথা বলতে হবে? সে তো এড়িয়েও যেতে পারত কথাটা। বেয়াদব মেয়ে। বাসন্তী নিজেকে সামলে বলল, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কি রে নিবিড়, তুই তো আমায় আগে বলিসনি। নিবিড় অসহায় কণ্ঠে বলল, মা, এই মেয়ে আমার বান্ধবী নয়, এই নিশান নিশিনীকে প্রাইভেট পড়াতে এসেছে। বাসন্তী যেন আকাশ থেকে বলল, আশ্চর্য, এই কথাটা তুই আগে আমায় বলবি না? তুমি আমায় বলতে দিলেটা কখন মা? দেখেছো কত কাণ্ড ঘটিয়ে ফেললাম বাদরটার কথায়। ঠিকভাবে কথাও বলতে পারে না। ওর বাপটাও এমন, জানো তো মা, আমাদের বিয়ের সময় সে কি কাণ্ড বাঁধালো। ওর মামাকে সরাসরি আমার বিয়ের প্রস্তাব না দিয়ে উল্টো চিঠি লিখলো। বাসন্তী নিবিড়ের দিকে চেয়ে শুধালো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে বজ্জাত দুটোর ঘরে গিয়ে দিয়ে আয় হারামি। জানো না আমি শেষ বয়সে এসে কনসেপ্ট করলাম। প্রথমে তো একটাই ভেবেছিলাম, কিন্তু বেরোলো দুটো। ওই দুটোতে আমার হাড় মাংস এক করার উপক্রম। নাওমি মেকি হাসল। হই হট্টগোলে মাহারিসা রুম থেকে বেরিয়ে এলো। মা, কি শুরু করলে তোমরা বলো তো? বাসায় কি এখন আমি শান্তিতে একটু পড়তে বসতেও পারবো না? বাসন্তী মেজাজ খিচিয়ে বলল, কি পড়ো তুমি? হ্যাঁ, কি পড়ো? সারাদিন ছাইপাশ বইগুলো পড়ো। যতই পড়ো তুমি আমার আদিত্য বাজানের মতো ডাক্তার হতে পারবে না। মাহারিসা বিরক্ত কণ্ঠে বলল, তো আমি কখন বললাম তোমার আদৃত বাজানের মতন ডাক্তার হব? সে হলো হার্টের ডাক্তার, আমি হব গাইনোলজিস্ট। দুটো অবভিয়াসলি ডিফারেন্স মা। তুই চাইলেও হতে পারবি না। মাহারিসা ফিসফিস করে বলল, শোনো মা, আমিও চাই ও না তোমার আদৃত বাজানের মতন খারুশ মার্কা ডাক্তার হতে। হার্টের ডাক্তার হয়ে সে মানুষের হার্টের খবর রাখে না। যেসব ডাক্তারের মাঝে মায়া দয়া নেই তারা ডাক্তার না, কসাই। সারা দিন আমার মতো অবলা প্রাণীর ওপর টর্চার আর ধমকি দিতে পারে। মাহারিসা সে কথা কারো কান পর্যন্ত পৌঁছলো না। বাসন্তী তো দূর। নিশান আর নিশানের স্টাডি রুম আলাদা আলাদা। আজ প্রাইভেট পড়ার খাতিরে দুজন একত্র হয়েছে। দুজন বসেছিল দুদিকে মুখ করে। নমি তখন গম্ভীর মুখে রুমে প্রবেশ করে সালাম দিল। হঠাৎ এভাবে কারো সালামে দুজন চমকে উঠে চট করে নমির পানে ভ্রু কুঁচকে চাইল। নমি দুজনের চেহারায় মেলবন্ধন করতে চেষ্টা করল। না, যমজ হলে কি হবে? সে কারো সঙ্গে কারো মিল পেল না। নিশানের বোধ হয় নিবিড়ের ফেসের সঙ্গে মিল খানিকটা।
দুজনে সালামের উত্তর দিল। নমি ওদের থেকে নাম জেনে নিল। নমি তার জন্য রাখা চেয়ারে গিয়ে বসল। বসার সঙ্গে সঙ্গে সে চোখ বড় বড় করে ফেলল। আমরা পড়তে চাই না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দুজনের খাতায় এসব লেখা দেখে সে হতভম্ব হয়ে দুটো বিচ্ছুর পানে চাইল। বিচ্ছু দুটো দাঁত কেলিয়ে হাসে। এসব কি লিখেছো তোমরা? নিশানি চট করে বলে উঠল। নমি হতবাক হয়ে গেল। নমি ওদের বই খাতা নিয়ে পড়ানো শুরু করতে গেলেই দুজনে তৎক্ষণাৎ বলে উঠল। এ কি কি করছেন আপু? আপনাকে না ওয়েলকাম করা হলো, বিদায় নেবেন না এবারে? মানে? নমি মুচকি হাসল। সেও তো ছাড়ার পাত্র নয়। নমি বই বের করতে করতে ভাবলেশীন স্বরে শোধালো। কিন্তু আমিও যে তোমাদের না পড়িয়ে যাব না সোনামণিরা। নিশা নিশানি দুজন দুজনের দিকে চাইল। বুঝলো এভাবে হবে না। মিনিট পাস পেরোতেই বাসন্তী হন্তদন্ত হয়ে রুমে এলো। নমির উদ্দেশ্যে বলল, শোনো মা, আজ আর পড়ানোর দরকার নেই বুঝলে। আমাদের এক্ষুনি বেরাতে হবে ওদের নিয়ে। ওদের মামাতো বোন হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, আমাদের যেতে হবে সেখানে বুঝলে মা। তুমি কাল চলে এসো সময় মতো, ঠিক আছে? বাসন্তীর চোখ ছলছল। অগত্যা আর কোনো উপায় না পেয়ে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল নওমি। যাওয়ার আগে সে নিবিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইতেই ভুলো না। নিবিড়ের এলোমেলো চুল দেখে সে ফিক করে হেসে দিল। নিবিড় সঙ্গে সঙ্গে রুমের ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। নিস্তব্ধতা হসপিটালের বেডে শুয়ে শুয়ে বিরক্ত হচ্ছে। এছাড়া তার আর কাজ কি? সকালে হসপিটালে তাকে ভর্তি করিয়েছে আদ্রিত। তার খবর পেয়ে নিস্তব্ধ আর তাসফি ছুটে এসেছে। নিস্তব্ধ কঠোর স্বরে বলেছে, নিরু মামুনি, ব্যথা পুরোপুরি না সারার আগে তোমায় হসপিটাল থেকে বের হওয়া নিষেধ। আমি কি বুঝাতে পেরেছি তোমাকে? বাবার কথার স্বর নরম হলেও সে স্পষ্ট বুঝতে পারছিল বাবা তাকে আদেশ করেছে সির্ফ। নিস্তব্ধতা বোঝে বাবার চিন্তার কারণ। নিস্তব্ধ জানে মেয়ে তার বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে টই টই করে ঘুরে বেড়াবে। তাসফি ও তাকে একই হুঁশিয়ারি দিয়েছে। তারপরেও এভাবে হসপিটালে বসে থাকতে কার ভালো লাগে? সকালে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে পুরনো ক্ষততে। হ্যাঁ, সে এর আগেও পায়ে আঘাত পেয়েছিল, ভীষণ বাজেভাবে আঘাত পেয়েছিল। এখনও তার বাম পায়ে ক্রাস লাগানো। পুরনো স্মৃতি ঘাটতেই নিস্তব্ধতার মনটা হঠাৎই বিষাদে ছেয়ে যায়। এই তো 2 বছর আগের ঘটনা। তিয়াশা নীলাদ্র তখন নিস্তব্ধতা আর সাদাফের জুনিয়র ছিল। দুজনের সঙ্গে তাদের দুজনের ঝগড়া এক প্রকার লেগেই থাকত। তিয়াশা একদিন খুব চতুরতার সঙ্গে তার সঙ্গে বাইক রেস করতে বাধ্য করেছিল। নিস্তব্ধতা রাগে বোকার মতো রাজিও হয়ে গিয়েছিল। তখন তাদের ফাইনাল ইয়ারের এক্সাম চলছিল। রেসের এক পর্যায়ে তিয়াশা ইচ্ছে করে তার সামনে চলে এসেছিল। তাল সামলাতে না পেরে সে তৎক্ষণাৎ ব্রেক কষতে গেলেই ছিটকে পড়ে দূরে। অতপর যা হবার তাই হয়। 2 বছর হারিয়ে যায় তার জীবন থেকে। ইয়ার লস হয় দারুণভাবে। তখন থেকে তার বাইকে চড়া প্লাস চালানো নিস্তব্ধ আর তাসফি কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়। তবুও তো সে মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে উঠে পড়ে সাদাবের বাইকের পেছনে। আর সাদাবের তখনকার করা পাগলামির কথা ভাবলে নিস্তব্ধতার এখনও হাসি পায়। বলটা তার জন্য 2 বছর ভার্সিটিতে গ্যাপ দিয়েছে। তাকে ছাড়া সাদাব পড়বে না তো পড়বে না। মানুষ কত বড় গাধা হলে এমন কাজ করে বেড়ায়। তার ইচ্ছে হচ্ছিল সাদাবের গালে ঠাস করে একটা থাপ্পড় বসাতে। মেরেছিল সে থাপ্পড়। তবুও সজনে ডাঁটার বাচ্চাটা হাসতে হাসতে তার মারা থাপ্পড়কে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। বলেছিল সে আছা রকম। কেন রে হারামজাদা, তুই আমার জন্য ইয়ার লস দিবি? আমি কি তোর মিতা, গাধা কোথাকার? সাদাব হাসতে হাসতে বলেছে, বিশ্বাস করতে নিরু, তোর এসব ফাঁকা বলিতে আমি কিচ্ছু মনে করি না। আরেকটু গালি দে না, রেকর্ড করে। নিস্তব্ধতার পাশে থাকা গ্লাসে সে সাদাফের দিকে ছুরি মেরেছে। সকলেই হাজার বোঝানোর পরেও সাদাফ মানেনি। অবুজকে বুঝিয়ে কাজ করানো যায়, কিন্তু বুদ্ধিমানকে কি করে বুঝিয়ে সে কাজ করানো যায়? যে কাজে সে একবার না করে দেয়, যায় না। নিবিড় অবশ্য 2 বছর গ্যাপ দেয়নি। সে ভার্সিটিতে ভর্তি হয়েছিল 3rd টাইম।
আর সে যেদিন পা ভেঙে বেহুশ হয়ে হসপিটালের বেডে পড়েছিল, বলদটা নাকি সারাটা দিন তার পাশে বসে আবুলের মতো কেঁদেছে। মানে ছেলে মানুষ যে এত পরিমাণে কান্না করতে পারে, হুঁশে থাকলে সে দেখতে পারত। মানুষ কি পরিমাণ বলদ হলে এভাবে অন্যের ব্যথায় কান্না করতে পারে ভাবা যায়। কথাগুলো ভাবলে নিস্তব্ধতা কেন জানি না এখন ভীষণ হাসি পায়। এই তো বোকাটা এখনও বোধ হয় তার আজকের খবর পায়নি, পেলে এতক্ষণে ছুটে চলে আসতো আর তার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে তার কান ঝালাফালা করে ফেলতো। কেবিনের দরজা খুলে আদ্রিত প্রবেশ করতেই নিস্তব্ধতার ভাবনার ছেদ ঘটল। আদ্রিত গম্ভীর স্বরে প্রশ্ন করল, কি করছিলি? কি করছিলাম তুমি দেখতে পাচ্ছ ভাই? হাডুডু খেলছিলাম তো আমি। উহুম, তুমি সেটা এই মুহূর্তে চাইলেও খেলতে পারবে না। নিস্তব্ধতা। নিস্তব্ধতা রেগে গেল। তো জানো যখন জিজ্ঞেস করছো কেন? এত প্রশ্ন না করে বাবাকে বলে আমায় বাড়ি নেওয়ার ব্যবস্থা করলেও তো পারো। আদ্রিত নির্লিপ্ত কণ্ঠে শুধালো, সেটি তো হচ্ছে না। তোমরা সবাই আমার থেকে তোমার অসুস্থতার ব্যাপারটা গোপন করেছো, বিশেষ করে তুমি। তাই আমি তোমার এই আর্জি মানতে পারছি না। সরি। দূর, এভাবে বসে থাকতে ভালো লাগে না ভাই। আদ্রিত ছটপট উত্তর করল, তোমার সঙ্গে বকবক করার জন্য কি সাদাফকে এনে দেবো? আই গেস তুমি ওকে দেখে ভীষণ খুশি হবে। ওকে দেখার তাগিদেই তো দ্রুত ভার্সিটি যাচ্ছিলে তুমি। এম আই রাইট নিস্তব্ধতা? নিস্তব্ধতার গা লাল হয়ে উঠল। আদ্রিতের কথা সে সম্পূর্ণ অস্বীকার করে প্রতি উত্তর করল, নো, তুমি শুধু শুধু আমায় ব্লেম দিচ্ছ ভাই। ওকে, ডাকছি না ওকে, অ্যাজ ইউ উইশ। নিস্তব্ধতা চোখ ছোট ছোট করে চাইল ভাইয়ের পানে। তার ভাইটাকে এতটা বুদ্ধিমান হতে কে বলেছিল? একটু বোকাশোকা হলে কি হতো? তবে তো তার উপর এভাবে ছুরি ঘোরাতে পারত না। বাসন্তী, নিবিড়, মাহেরিসা সকলে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করল। বাসন্তী নিস্তব্ধতার দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসলো, মাথায় আদরে হাত বুলিয়ে শুধালো, এখন কেমন আছিস নিরু? বেশি ব্যথা করছে না তো? নিস্তব্ধতা ফুপুর কথায় হাসল। সঙ্গে সকলের আগমনে তার মন পুলকিত হলো মুহূর্তেই। এতক্ষণের গুমোট ধরা ভাব কমতে শুরু করেছে। মাহেরিসা টিপ টিপ পায়ে কেবিনে প্রবেশ করে আদ্রিতকে দাঁড়িয়ে থাকতে দেখে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে আদ্রিতকে এখানে একদমই আশা করেনি সে। লোকটা কি আজ হসপিটালে যায়নি নাকি? মাহেরিসা আর চোখে আদ্রিতের পানে চাইতেই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। ইস, লোকটা একদম জহুরির ন্যায় তীক্ষ্ণ চোখে তার পানে চেয়ে আছে। আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? নিবিড় আদ্রিতকে দেখতেই গিয়ে জড়িয়ে ধরল, উচ্ছ্বাসিত কণ্ঠে আহরালো, ব্রো, কেমন আছো? অনেকদিন পর তোমার দেখা পেলাম। ইস, তুমি তো আমাদের ভুলেই গেছো। মাহেরিসা ফিসফিস করে বলল, ভুলে গেছে না ছাই? ভুললে কি করে? আসার সঙ্গে সঙ্গে আমাকে জ্বালাতন করছে ক্রমাগত। আদ্রিতকে ছেড়ে দিয়ে নিবিড় বেরিয়ে পড়েছে পুনরায় হসপিটাল থেকে। সে কি এক স্থানে বসে থাকার মানুষ? মোটেও নয়। বাসন্তী রাগে গজগজ করতে করতে বলল, বাদরটা কি শান্ত হয়ে এক জায়গায় থাকার মানুষ? সারা দিন টই টই করে না ঘুরলে ওর হয় নাকি? পেটের ভাত হজম হবে না তো? আদ্রিত বাজান, হারামিটার জন্য মেয়ে খোঁজ বাবা। ওকে বিয়ে দিয়ে ঘরে পঙ্গু করে রাখবো। দেখি কি করে বাইরে গিয়ে মানুষের অকাম কুকাম করতে পারে। আদ্রিত মাহেরিসার পানে চেয়ে প্রতি উত্তর করল, মেয়েকে রেখে ছেলেকে বিয়ে দেবে কেমন করে ভুপি? তোমার মেয়ের জন্য আগে পাত্র খুঁজি, কি বলো? আসলেই তো বাসন্তীর চোখে মুখে ফুটে উঠল চিন্তার লেশ। বলছিস আগে মারুকে বিয়ে দেবো? আদ্রিত জোরে জোরে মাথা নাড়িয়ে শুধালো, অবশ্যই। তোমার মেয়ের বয়স তো কম হলো না, অলরেডি 20+। মেয়ে মানুষ দিন যত যাবে তত বুড়ি হবে। পাত্র লাগলে বলিও কিন্তু ভুপি, পাত্র কিন্তু রেডি আছে। তুমি বললেই সে হ্যাঁ বলে দেবে, কনফার্ম। বলছিস তোর ফুফার সঙ্গে কথা বলে দেখি কি বলে সে। কি বলিস? তবে ওর পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পড়াশোনা নিয়ে তুমি কোনো টেনশনই করো না ফুপি। বিয়ের পর পড়াশোনা করবে, সমস্যা কোথায়? শুধু শুধু দেরিতে বিয়ে দিয়ে তোমার মেয়ে জামাইকে কষ্টে রেখে কি লাভ আছে বলো? বাসন্তী আরও চিন্তায় বলল, না, এভাবে তো মেয়ে জামাইকে কষ্ট দিয়ে লাভ নেই। না না, আমাদের জন্য বেচারা শুধু শুধু কেন কষ্ট পাবে? ঠিকই তো, আমি আজই বাড়ি গিয়ে তোর ফুফার সঙ্গে কথা বলবো, দাঁড়া। আদ্রিত দুঃখ পাওয়ার ভঙ্গিতে ঠোঁট গোল করে মাথা নাড়ল।
দুই ফুপু ভাতিজার কথা শুনে মাহেরিসা চোখ বড় বড় করে চাইল। কত বড় বদমাশ লোক তার বিয়ের ঘটকালি করে। অসভ্য কোথাকার, বলে কি না সে দিন যাবে আর বুড়ি হবে, তাতে তোর কি রে বজ্জাত? আমি বুড়ি আর জোয়ান হই, তোর কি? হারামি কোথাকার, তোকে আমি টিকটিকির শরবত করে খাওয়াবো। হদা, তোর চায়ে আমি লবণ মেশাবো। হারাম জাদা, তোর পারফিউম আমি বুড়ি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। পদ্রিতের বাচ্চা, পদ্রিত। তোকে কে বলেছে আমার বিয়ের ঘটকালি করতে? আমার বিয়ের ঘটকালি আমি নিজে করব, তুই কে তা করার? মনে মনে হাজারটা গালি আদ্রিতের পানে ছুঁড়ে সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল।